প্রফেসর উজান চৌধুরী, লেখনীতে বন্যা শিকদার, পর্ব সংখ্যা ৮। জাস্ট শাট আপ মিস আফরিন, ক্লাসে অতিরিক্ত কথা একদম অপছন্দ আমার। আমি তোমাকে শুধু তোমার নিজের নামটুকু জিজ্ঞাসা করেছি, তোমার বাবার নাম কিংবা ওনার সম্পত্তির খতিয়ান জানতে চাইনি। সো বিহেভ ইয়োরসেলফ। উজানের মতো একজন অত্যন্ত হ্যান্ডসাম কিন্তু কঠোর শিক্ষকের কাছ থেকে পুরো ক্লাসের সামনে এমন অপমানজনক ও কড়া ধমক খাবে তা ললিতা নিজের স্বপ্নেও কল্পনা করে। মুহূর্তের মধ্যে পুরো ক্লাসের সামনে ললিতার অহংকারী ফর্সা মুখের রং পাল্টে গিয়ে লাল কালো হয়ে গেল। অপমানে আর রাগে তার শরীর কাঁপতে লাগলো। উজানও দ্রুত ললিতার সামনে থেকে সরে গেল। সে এবার এক এক করে ক্লাসের বাকি সকল স্টুডেন্টদের কাছে গিয়ে তাদের পরিচয় জেনে নিতে লাগলো। এভাবে একে একে সবার পরিচয় নেওয়া শেষ করে উজান এবার ধীরে পায়ে এগিয়ে গিয়ে ঠিক মৌয়ের বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। ক্লাসের বাকি সব স্টুডেন্ট উজানকে সামনে আসতে দেখে সম্মানে দাঁড়িয়ে গেলেও মৌ কিন্তু নিজের জায়গা থেকে এক চুলো নড়ল না। সে আগের মতোই গাল দুটো রসগোল্লার মতো ফুলিয়ে অভিমানী মুখ করে বেঞ্চে বসে রইল। পাশে বসা মেহেতাকে কোনো দিয়ে কয়েকবার খোঁচা মেরে দাঁড়িয়ে পড়ার কথা বলল, তবুও মৌ উজানের ওপর অভিমানে একটুও শুনল না। উজানের নিজের মুখে চরম গাম্ভীর্য বজায় রেখে ভরাট গলায় মৌকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, মিস তাসফিয়া মৌ, প্লিজ স্ট্যান্ড আপ। মৌ এবার উজানের কড়া ধমক শুনে বাধ্য হয়ে দাঁড়িয়ে গেলে বটে, কিন্তু সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। উজানের চোখের দিকে একবারের জন্যও তাকালো না। মৌর এমন বাচ্চাদের মতো অভিমানী ও রাগী মুখখানা দেখে উজান নিজের মনের ভেতর এক চিলতে নিঃশব্দে হাসল। তবে ক্লাসের বাকি স্টুডেন্টরা এবার একদম ড্যাব ড্যাব করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল, কারণ মৌ তো এখনও নিজের মুখ ফুটে নামই বলেনি। তাহলে এই নতুন প্রফেসর প্রথম দিনে তার নাম তাসফিয়া মৌ কীভাবে নিখুঁতভাবে জানতে পারলেন, সেটাই সবার মাথায় ঢুকছিল না। উজান সবার মনের কৌতূহল টের পেয়ে কিছুটা নিচু হয়ে মেঝে থেকে মৌয়ের পড়ে থাকা ফিজিক্স বইটা কুড়িয়ে নিল। বইয়ের পরিচ্ছেদে বড় বড় অক্ষরে লেখা তাসফিয়া মৌ। উজান বইটা আলতো করে মৌয়ের বেঞ্চের ওপর রেখে ক্লাসের বাকি স্টুডেন্টদের উদ্দেশ্য করে আওড়ালো, লিসেন এভরিবাডি, মিস তাসফিয়া মৌয়ের নামটা আমি এত নিখুঁতভাবে কিভাবে জানতে পারলাম তা এবার নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। সো আমার মুখের দিকে ওভাবে হাঁ করে না তাকিয়ে থেকে সবাই নিজেদের সামনের বইয়ের দিকে মনোযোগ দাও। উজানের চতুর বুদ্ধি দেখে ক্লাসের সকল স্টুডেন্ট লজ্জায় মাথা নিচু করে নিল। আর ঠিক সেই সুযোগে উজান মৌয়ের দিকে বেশ খানিকটা ঝুঁকে এসে একদম নিচু ও ফিসফিসানি স্বরে কড়া গলায় বলে উঠল, মিসেস চৌধুরী, ক্লাস টাইম শেষ হওয়া মাত্রই সরাসরি আমার পার্সোনাল কেবিনে এসে দেখা করবেন, নয়তো ক্লাসের প্রথম দিনেই কিন্তু বড় রকমের পানিশমেন্ট পেতে হবে, মনে থাকে যেন। কথাটা বলে উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে ব্ল্যাকবোর্ডের সামনে এগিয়ে গিয়ে ফিজিক্সের কিছু বেসিক ম্যাথ আর সূত্র বোর্ডে করাতে লাগলো। দেখতে দেখতে ক্লাসের নির্ধারিত সময় প্রায় শেষের দিকে চলে এলো। উজান সবার উদ্দেশ্য কড়া গলায় জানালো, এভরিওয়ান, আজ যেহেতু তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, সেই জন্য আজকে আর বেশি কিছু করাচ্ছি না। নেক্সট ক্লাসে আসার আগে বোর্ডে দেওয়া এই ম্যাথগুলো সবাই হোমওয়ার্ক হিসেবে করে নিয়ে আসবে, নয়তো ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। উজানের কড়া নির্দেশ শোনা মাত্র ক্লাসের মাঝখানের বেঞ্চে বসে থাকা একটা ছেলে তাচ্ছিল্যর হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে পড়ল। সে অত্যন্ত দেমাকি স্বরে বলল, পানিশমেন্ট মানে? কিসের পানিশমেন্টের কথা বলছেন স্যার? এই কলেজের হিস্ট্রিতে আজ পর্যন্ত কোনো বড় বড় টিচার ও আমাদের এই সেকশনকে পানিশমেন্ট দেওয়ার কথা কল্পনাও করতে পারেনি, আর আপনি ক্লাসে পা রাখার কয়েক ঘন্টাও হয়নি, এর মাঝে আমাদের পানিশমেন্ট দেওয়ার ভয় দেখাচ্ছেন। শোনেন স্যার, আমি হলাম এই এলাকার ওসির ছেলে, আমাকে এসব ফালতু ভয় দেখাবেন না, নয়তো আপনার চাকরি। ছেলেটির হুমকি মাখা কথা শেষ হওয়ার আগেই উজান তড়িৎ গতিতে এগিয়ে গিয়ে ছেলেটির কলার চেপে ধরে তার গালে পরপর কয়েকটা সজোরে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আচমকা ক্লাসে এমন একটা কাণ্ড ঘটে যাবে তা কেউ ভাবেনি। থাপ্পড় খেয়ে ওসির বকে যাওয়া ছেলে জিহাদ নিজের গাল চেপে ধরে চরম ভয় আর আতঙ্কে কাঁপতে লাগলো। পুরো ক্লাসরুম জুড়ে এবার ভয়ানক নিস্তব্ধতা নেমে এলো। যেখানে এই কলেজে জিহাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কোনো সাধারণ স্টুডেন্ট বা কোনো টিচারের হতো না, সেখানে এই নতুন প্রফেসর প্রথম দিনেই তাকে সবার সামনে চড় মারল। এটা ভেবেই জিহাদের রাগে গা জ্বলছিল, কিন্তু উজানের রুদ্র রূপ দেখে সে টু শব্দ করা সাহস পেল না। উজান এবার বাঘের মতন গর্জন তুলে পুরো ক্লাস কাঁপিয়ে তুলল,
লিসেন টু মি কেয়ারফুলি। উজান চৌধুরী কারো বাপের কেনা গোলাম নয়। এই ক্লাসের সময়টুকু যেহেতু আমার, সো এই 4টি দেওয়ালের ভেতর সব কিছু শুধুমাত্র আমার রুলস অনুযায়ী চলবে। কার বাবা মিনিস্টার, কার বাবা ওসি, এসব ফালতু জিনিস দেখার টাইম বা ইন্টারেস্ট আমার বিন্দুমাত্র নেই। আজ ফার্স্ট ডে বলে তোমাকে শুধু ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি আমার ক্লাসে এমন তেড়িবেড়ি করো তবে কান ধরে পুরো ক্যাম্পাস এক পায়ে ঘোর কাটাবো। মাইন্ডেড। আর হ্যাঁ, লিসেন্স গার্লস, তোমরা মেয়ে বলে পার পেয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। অন্যায় করলে কাউকে ছেড়ে দেওয়া উজান চৌধুরীর ধাতে নেই, মনে রেখো সবাই। যে ক্লাসে সবসময় টিচারের চেয়ে স্টুডেন্টদের চিল্লানোর শব্দ কান পাতা যেত না, আজ সেই ক্লাসের প্রতিটা স্টুডেন্ট একদম মুখে কুলুপ এঁটে বিড়ালের মতো চুপ করে রইল। কারো মুখে একটা কথাও সরল না। এরই মাঝে উজান নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে দ্রুত ক্লাসরুম ত্যাগ করে করিডোর দিয়ে হেঁটে নিজের পার্সোনাল কেবিনের দিকে এগিয়ে গেল। ক্লাস শেষ করে উজান নিজের ক্লান্তি দূর করতে যেই না নিজের পার্সোনাল কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকেছে, ঠিক তখনই হঠাৎ কেউ একজন এসে তীব্র আবেগে তাকে শক্ত করে জাপটে ধরল। উজান মুহূর্তের মধ্যে স্তব্ধ ও নিথর হয়ে গেল। তাকে এভাবে হুট করে জড়িয়ে ধরার অধিকার আর পাগলামি শুধুমাত্র তার পুচকে বউ মৌয়েরই আছে। কিন্তু মৌ তো এখন মাত্রই ক্লাস শেষ করে বান্ধবীদের সাথে ক্লাসরুমে থাকার কথা। তাহলে এই বদ্ধ কেবিনের ভেতর এত সাহস নিয়ে তাকে কে জড়িয়ে ধরল? উজান নিজের সমস্ত পুরুষালী শক্তি দিয়ে নিজেকে সেই বাঁধন থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু তখনই তার কানের কাছে এক চেনা বিষাক্ত মেহেলি কণ্ঠস্বর ভেসে এলো। উজান, কেমন আছো তুমি? এতগুলো বছর পর আজ সামনাসামনি দেখো এভাবে চট করে ভুলে গেলে আমায়? কণ্ঠটা শোনামাত্র উজানের চেনা পৃথিবীর সব আলো যেন এক পলকে নিভে গেল। সে তীব্র এক ঝটকায় মেয়েটিকে নিজের শরীর থেকে দূরে সরিয়ে দিল। মেয়েটির মুখের দিকে তাকানো মাত্র উজানের চারপাশের চেনা জগৎটা যেন স্তব্ধ হয়ে গেল। এই তো সেই শিরিন যাকে উজান চৌধুরী তরুণ বয়সে নিজের দৈমান যৌবনের প্রথম দেখার পর পাগলের মতো ভালোবেসেছিল। মেয়েটির মুখের অবয়ব এখনো ঠিক আগের মতোই আছে। চেহারা তেমন কোনো পরিবর্তন আসেনি। তবে এক সময় এই মেয়েটিকে উজান যতটা না ভালোবাসত, আজ তার চেয়ে কোটি গুণ বেশি ঘৃণা করে। যাকে নিয়ে একসময় স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে নিজের জীবনের ঘরণি বানানোর হাজারো রঙিন স্বপ্ন বুনত উজান, ঠিক সেই মেয়েটির একদিন উজানকে একাকী এক মাছ দরিয়ায় ফেলে তারই সবচেয়ে কাছের বন্ধুর হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে নতুন সংসার শুরু করেছিল। আজ দীর্ঘ 14টা বছর পর তাদের আবার এভাবে সামনাসামনি দেখা হলো। উজানের বয়স তখন মাত্র 16। তখন তাদের স্কুলে নতুন ভর্তি হয়েছিল শিরিন। মেয়েটি ছিল উজানের চেয়ে 3 বছরের জুনিয়র। প্রথমে দুজনের মধ্যে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে তা এক গভীর ও অন্ধ ভালোবাসায় রূপান্তরিত হয়। একসাথে স্কুলের গণ্ডি পেরিয়ে যখন তারা কলেজের লাইফের শেষ প্রান্তে, ঠিক তখনই এসএসসি পরীক্ষার মাত্র কয়েক মাস আগে শিরিন উজানেরই পরম বন্ধুর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। অথচ উজান তাকে নিজের জীবনের সবটুকু উজাড় করে ভালোবাসত। উজানের সাথে শিরিনের 4 বছরের দীর্ঘ সম্পর্ক ছিল, কিন্তু পরে উজান জানতে পারে তার আড়ালে তার বন্ধুর সাথে নাকি শিরিনের 5 বছরের গভীর সম্পর্ক ছিল। শুধুমাত্র এই একটি মেয়ের বিশ্বাসঘাতকতার জন্য উজানের সাজানো সুন্দর জীবনটা এক নিমিষে তছনছ হয়ে গিয়েছিল। সে এতটাই মানসিক আঘাত পেয়েছিল যে জীবনের প্রথম পরীক্ষা এসএসসিতে সে ফেল করে বসেছিল। তারপর বছরের পর বছর একা কেঁদে নিজেকে পুড়িয়ে সে ধীরে ধীরে মুভ অন করে আজকের এই স্বনামধন্য গোল্ড মেডেলিস্ট প্রফেসর উজান চৌধুরী হয়েছে। এখন সে এই মেয়েটিকে তীব্র ঘৃণা করলেও মনের কোনো এক অন্ধকার কোণ থেকে তার নামটা পুরোপুরি ভুলতে পারেনি। তবে এই বিগত কয়েকটা দিন ধরে মৌ তার লাইফে আসার পর থেকে এই বিষাক্ত মেয়েটির কথা উজান যেন ভুলেই গিয়েছিল। তার মনেই থাকতো না শিরিনের কথা। উজানকে ওভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শিরিন আবারও এক পা এগিয়ে এসে চোখের জল ফেলে তীব্র আবেগে উজানকে শক্ত করে জড়িয়ে ধরল। তার ঠিক সেই চরম মোক্ষম মুহূর্তে প্রফেসরের কেবিনের দরজা ঠেলে ভেতরের রুমে প্রবেশ করল মৌ। ভেতরে ঢুকে উজান আর শিরিনকে এমন এক অতি ঘনিষ্ঠ ও অপ্রস্তুত অবস্থায় জড়িয়ে ধরে থাকতে দেখে মৌয়ের মাথার ওপর যেন আস্ত আকাশটা ভেঙে পড়ল। তার বুকের ভেতরটা এক নিমিষে হাজারটা টুকরো হয়ে গেল। যাকে সে ভালোবাসে সে এখন অন্য একটা অচেনা মেয়ের বাহুবন্ধনে আবদ্ধ। মৌয়ের
মৌয়ের চোখ দুটো মুহূর্তের মধ্যে নোনা জলে ভরে গেল এবং আপনা আপনি 2 ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। উজান দরজার দিকে তাকিয়ে মেহেরের ভাঙা চাহনির দিকে পুরোপুরি থমকে গেল। সে তড়িঘড়ি করে শিরিনকে নিজের শরীর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু শিরিন এবার বড্ড শক্ত করে উজানকে আঁকড়ে ধরে রাখায় উজান তাকে সরাতে ব্যর্থ হলো। আর উজানের বুকে অন্য নারীর এই অধিকার দেখা মাত্র মৌ আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে নিজের আত্মসম্মান বিলিয়ে দিল না। সে কাঁদতে কাঁদতে তড়িৎ গতিতে কেবিন ছেড়ে করিডোর দিয়ে বাইরের দিকে ছুটে চলে গেল। উজান এবার নিজের সর্বশক্তি খাটিয়ে শিরিনকে এক ঝটকায় দূরে সরিয়ে দিয়ে তার গাল বরাবর 2টো থাপ্পড় বসিয়ে দিয়ে উজান মুহূর্তের মধ্যে বাঘের মতন গর্জন করে উঠল, তুই কোন সাহসে আমাকে জড়িয়ে ধরলি? শিরিন হকচকিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, উজান তুমি আমাকে থাপ্পড় দিল আর এত নোংরা ভাষায় গালি? নিজের ভালোবাসার মানুষের সাথে কেউ কি এভাবে রুড বিহেভিয়ার করে? উজান সঙ্গে সঙ্গে শিরিনের গাল দুটো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর মতো বাল উজান চৌধুরীর অন্তত ভালোবাসে না কালনাগিনী। তোকে 14 বছর আগে আমার লাইফ থেকে আউট করে দিয়েছি, আর এখন এত বছর পর তুই এসে আমাকে ভালোবাসা দেখাচ্ছিস? মা! উজান আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে মৌয়ের পিছু পিছু দৌড় দিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। করিডোরের শেষ প্রান্তে মেহেরকে দাঁড়িয়ে থাকতে দেখে উজান উবরিক কণ্ঠে জিজ্ঞাসা করল, মেহের পিচ্চি কোথায়? ওকে দেখেছো? মৌ তো কাঁদতে কাঁদতে কলেজের গেট দিয়ে বেরিয়ে গেল। কিন্তু ভাইয়া, সরি স্যার, আপনি মৌকে এমন কি বলেছেন যে ও ওভাবে কাঁদতে কাঁদতে চলে গেল? আপনি কি আবার ওকে থাপ্পড় দিয়েছেন? এই মেয়ে, তোমার কি সেন্স নেই? আমি কোন বড়দে ওইটুকু একটা মেয়েকে মারতে যাব? তাছাড়া ও তো আমার বউ হয়। উজান আর কোনো কথা না বলে বড় বড় বাঁ ফেলে দ্রুত গেট দিয়ে বেরিয়ে গেল। তার দ্রুত চলে যাওয়ার দিকে তাকিয়ে মেহের মুগ্ধ হয়ে হাসল। অনিচ্ছায় হলেও আজ প্রথমবারের মতো উজান মৌকে নিজের বউ বলে স্বীকৃতি করল। এদিকে মৌ বাসায় ফিরে নিজের রুমে ঢুকে একটার পর একটা জিনিস মেঝেতে ছুঁড়ে দিয়ে ভাঙতে শুরু করলো। পুরো রুম লণ্ডভণ্ড হয়ে গেছে। তার চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। বাড়িতে আজ শুধু আরিফুন চৌধুরী, তুবা আর মৌসুমী চৌধুরী রয়েছে। বাকিরা সবাই কাজের বাইরে। তুবা অনেক চেষ্টা করেছে মৌকে শান্ত করার, কিন্তু মৌ তাকে নিজের ধারে কাছেও আসতে দিচ্ছে না। আরিফুন চৌধুরী আর তুবার রুমের দরজার বাইরে হতাশ হয়ে দাঁড়িয়ে আছেন। মেয়েটা হঠাৎ এমন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার কারণ কেউ বুঝে উঠতে পারছে না। মৌ হাতের তালু দিয়ে চোখ মুছে ডুকরে কেঁদে উঠল। তারপর পাশ থেকে একটা ফুলদানি নিয়ে সজোরে ড্রেসিং টেবিলের আয়নার দিকে ছুঁড়ে মারল। ঝনঝন করে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, থাকবো না আমি এই বাড়িতে, একটুও থাকবো না। আমায় কেউ ভালোবাসে না, আমি চলে যাব এখান থেকে। ঠিক সেই মুহূর্তে উজান তড়িঘড়ি হয়ে রুমে প্রবেশ করলো। মৌয়ের কাছাকাছি আসতে সে আবারও চিৎকার করে উঠল, একদম আমার কাছে আসবেন না, আমি এই রুমে সব ভেঙে ফেলবো, কিছু রাখবো না, আর চলেই যাব আমি আপনার জীবন থেকে, থাকবো না এক মুহূর্ত। উজান মৌয়ের কাছাকাছি পৌঁছাতে পারছে না, কারণ মৌ তার ওপর একে একে জিনিস ছুঁড়ে মারছে। কাঁদতে কাঁদতে মৌয়ের মুখটা অনেকটা ফুলে উঠেছে। উজান নরম স্বরে বলল, পিচ্চি প্লিজ স্টপ। কেন এমন করছো? বললাম না আসবেন না আমার কাছে। এই বলে মৌ উজানের শখের ট্রফিগুলো মেঝেতে আছাড় দিয়ে ভেঙে ফেলল। ঘর ভর্তি এখন ভাঙা কাঁচ আর ধ্বংসস্তূপ, কিন্তু উজান তবুও শান্ত। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা তুবা আর আরিফুন চৌধুরী হাঁ করে তাকিয়ে আছেন। যে জিনিসগুলো উজান ইফাতকে পর্যন্ত স্পর্শ করতে দিত না ভেঙে যাওয়ার ভয়, আজ মৌ সেগুলো ভেঙে ফেলার পরেও উজান একদম চুপ। তার মুখে সামান্যতম রাগের আঁচড়ও নেই। তুবা আরিফুন চৌধুরীর দিকে তাকিয়ে ফিসফিস করল, বাবা এসব কি দেখছি? ভাই মৌকে এত বড় কাণ্ডের পরও একটা বকাও দিচ্ছে না। সেটা তো ভাবছি আম্মাজান, ছেলেটার আজ কি হলো? উজান কয়েক ধাপ এগিয়ে মৌয়ের দিকে হাত বাড়ালো। মৌ সাথে সাথে ভাঙা কাঁচের টুকরো হাতে নিয়ে সাথে সাথে আবারও চিৎকার করে উঠল, আসবেন না আমার কাছে, যদি আসেন তাহলে আমি নিজেকে আঘাত করব। ঠিক সেই মুহূর্তে উজান তড়িৎ গতিতে এগিয়ে গিয়ে মৌয়ের হাত থেকে কাঁচের টুকরো ফেলে দিয়ে নিজের 2 বাহুর মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর মৌয়ের কানের কাছে মুখ এনে অত্যন্ত আদুরে ও শান্ত স্বরে আওড়ালো,
মিসেস উজান চৌধুরী, প্লিজ রাগটা একটু কন্ট্রোলে আনেন। আপনার এই অগ্নিকন্যা রূপ উজান চৌধুরী নিতে পারছে না। মুহূর্তের মধ্যে পুরো রুম যেন স্তব্ধ হয়ে গেল। মৌয়ের চোখ কপালে ওঠার উপক্রম। উজান তাকে মিসেস চৌধুরী বলে ডাকছে। দরজার বাইরে থাকা আরিফুন চৌধুরী আর তুবা বিস্ময় একে অপরের দিকে তাকিয়ে রইল। বাবা, ভাইয়ের কি মাথা ঠিক আছে? কি সব আবল তাবল বকছে ভাই? আরিফুন চৌধুরী নিজের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির মুচকি হাসি ঝুলিয়ে তুবার মাথায় হাত রাখলেন। অত্যন্ত রসিকতার স্বরে ফিসফিসিয়ে বললেন, আম্মা জান, ছেলে আমার এবার পুরোপুরি ফেঁসে গিয়েছে। মুখে সারাদিন বউ মানি না বলা আমার ছেলেটাও আজ নিজের অজান্তে এই পুচকে মেয়েটার প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। বাবা, আমার মনে হয় এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ওদের পার্সোনাল স্পেস দেওয়া দরকার। আরিফিন চৌধুরী চশমাটা নাকের উপর ঠিক করতে করতে বলে, আম্মা যান, নাটক তো মাত্র জমলো, আর একটু দাঁড়িয়ে দেখি না ছেলে আমার কিভাবে বউয়ের রাগ ভাঙায়। তুবা এবার কৃত্রিমভাবে নাক ছিটকে বাবার হাত ধরে টেনে সরিয়ে নিয়ে বলল, ছি বাবা, আপনার একটুও লজ্জা করে না নিজের জোয়ান ছেলের রুমে ওভাবে আঁড়ি পাততে? আমি কিন্তু এখন গিয়ে আম্মাকে সব বলে দেখবো তখন আপনার কি হয়। এই আম্মা জান, একদম ওই ভুল কাজটি করো না। এমনিতে তোমার শাশুড়ি সারাদিন আমার উপর রেগে থাকে, এই কথা শুনলে আজ আমায় সোজা বাসা থেকে বের করে দেবে। চলো চলো, চলে যাই। ছেলে তার বউয়ের সাথে যা ইচ্ছে করুক, আমাদের আর মাথা ঘামিয়ে কাজ নেই। তুবা আর আরিফুন চৌধুরী দুজনে হাসতে হাসতে ডাইনিং রুমের দিকে চলে গেলেন। তারা সম্পর্কে শ্বশুর আর পুত্রবধূ হলেও তাদের ভেতরের বন্ডিংটা ছিল একদম গভীর বন্ধুদের মতো। এদিকে রুমের ভেতরের পরিস্থিতি তখনও থমথমে। মৌ উজানের ওই শক্ত বন্ধন থেকে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ ছটফট করতে লাগলো। তার বুকে দু হাত দিয়ে ধাক্কা মারতে লাগলো, কিন্তু উজান আজ বড্ড নাছোড়বান্দা। সেও মৌকে একটুও ছাড়ল না, বরং নিজের বিশাল শক্ত বুকে আষ্টে পিষ্টে দড়িয়ে ধরে রাখলো। উজানের বুকে চেনা ও উষ্ণ ঘ্রাণে হঠাৎ করে মৌ শান্ত হয়ে গেল। ছটপটানি থামিয়ে সে একদম নিথর হয়ে রইল। উজান তখন মৌয়ের সেই নীরবতা টের পেয়ে আলতো করে মৌকে নিজের দিকে ঘুরিয়ে তার মুখ পানে তাকালো। অত্যন্ত নরম সুরে জিজ্ঞাসা করলো, মিসেস চৌধুরীর রাগ কি একটু কমেছে? মৌ এক সেকেন্ডের জন্য উজানের ওই মায়াবী চোখের দিকে তাকালো না। সে তীব্র এক ঝটকায় নিজেকে উজানের হাত থেকে ছাড়িয়ে নিল। তারপর ধীরে পায়ে বিছানার মাঝে গিয়ে হাঁটু গেড়ে বসে নিজের দুই হাঁটুর মাঝখানে মুখটা গুঁজে দিল। উজান আবারও তার পিছু পিছু বিছানার সামনে এসে বসল, কিন্তু মৌ টু শব্দ করা তো দূর, একেবারের জন্য তার দিকে চোখ তুলে তাকালো না। মৌয়ের এই অস্বাভাবিক নীরবতা উজান বেশ অবাক হলো। এই মেয়েটার স্বভাব তো এমন নয়, কিন্তু এখন সে যেভাবে চুপ হয়ে গেছে তাতে উজান খুব ভালো করে বুঝতে পারছে তার পিচ্চি বউটা আজ বড্ড বেশি কষ্ট পেয়েছে। উজান নিজের গলার স্বর যতটা সম্ভব কোমল করে নিচু স্বরে আওড়ালো, পিচ্চি। কিন্তু আবারও মৌয়ের পক্ষ থেকে কোনো রেসপন্স এলো না। সে হাঁটুর ভেতর মুখ গুজে এবার নিঃশব্দে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। মৌয়ের সেই কান্না তীব্র ও ভেজা আওয়াজটা তীরের মতো এসে উজানের বুকের ভেতর বিঁধল। তার হৃৎস্পন্দনটা যেন এক নিমিষে হাহাকার করে উঠল। ইদানিং এই মেয়েটার মুখখানা একটু কালো হয়ে থাকলেও যেখানে উজানের বুকটা ব্যথায় টনটন করে, সেখানে আজ মেয়েটা নিজের চোখের অশ্রু ফেলছে। উজান কিছুতে মৌয়ের এই কষ্ট নিতে পারছে না। উজান বার কয়েক চেষ্টা করলো মৌয়ের চিবুক ধরে নিজের দিকে ফেরাতো, কিন্তু বরাবরই ফলাফল শূন্য রইল। মৌ মুখ তুলল না। উজান এক তৃপ্ত ও দীর্ঘশ্বাস ফেলল। সে মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে কক্ষ ত্যাগ করল। সে বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে তত্তর করে নিচে নামছে। তার চোখে মুখে তখন এক অদ্ভুত তাড়া। সদর দরজার কাছাকাছি পৌঁছাতে ডাইনিং রুমে বসা তুবা পেছন থেকে কৌতূহলী গলায় বলে উঠল, ভাইয়া, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ তুমি? উজান এক পলক পেছনে ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে তখন এক চিলতে মৃদু ও রহস্যময় হাসি। সে উত্তর দিল, মিসেস চৌধুরী বড্ড অভিমান করেছে আমার উপর, তাই তার সেই কঠিন অভিমান ভাঙানোর মেডিসিন আনতে যাচ্ছি। কথাটা বলে উজান সদর দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তুবা উজানের যাওয়ার দিকে তাকিয়ে নিজের মনে মুচকি হাসল। মনে মনে ভাবল, যাক, ছেলেটার অবশেষে বোধ বুদ্ধি হচ্ছে তাহলে। প্রায়
আধ ঘন্টা পর উজান 2 হাতে অনেকগুলো বড় বড় কার্টুন আর বক্স নিয়ে হন্তদন্ত হয়ে বাসায় ঢুকলো। তা দেখে ডাইনিং রুমে বসে থাকা সবার চোখ যেন চড়ক গাছ। বিস্ময়ে সবার মুখ হাঁ হয়ে গেল। যে উজান চৌধুরী জীবনে কখনো নিজের এক গ্লাস পানিও নিজে হাতে তুলে খায়নি, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যের হাত দিয়ে রুমে পাঠাতো, আজ সে নিজে এতগুলো বক্স 2 হাতে বয়ে নিয়ে আসছে। তুবা তাকে সাহায্য করার জন্য তড়িঘড়ি করে এগিয়ে যেতে চাইল, কিন্তু উজান এক হাত তুলে তুবাকে মাঝপথে থামিয়ে দিল। ভাবি, তোমার আর কষ্ট করতে হবে না। উজান চৌধুরীর জন্য এখন এইটুকু ভার বহন করা কিছুই না। মিসেস চৌধুরীকে বড্ড হার্ট করে ফেলেছি, সো তাকে মানানোর জন্য এইটুকু স্ট্রাগল তো আমাকে করতেই হবে। এই বলে উজান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে হেঁটে গেল। রুমে ঢুকে দেখল মৌ ঠিক সেই আগের অবস্থানে বিছানায় হাঁটুতে মুখ গুঁজে বসে আছে। মৌকে ওই অবস্থায় দেখে উজানের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আজ উজানের হাতে থাকা বক্সগুলোর ভেতর ছিল প্রচুর চকলেট, আইসক্রিম আর চিপস। এই সব কটি জিনিস মৌয়ের ভীষণ প্রিয়। একদিন রাতে ঘুমের ঘরে আচ্ছন্ন অবস্থায় মৌ বিড়বিড় করে এই জিনিসগুলোর কথা বলছিল, আর উজান সেই পুচকে বউয়ের মুখে প্রতিটা কথা নিজের মনের মণিকঠোরায় গেঁথে রেখেছিল। সে মল থেকে প্রতিটি জিনিস একটা দুটো নয়, একেবারে 10টা করে বক্স কিনে এনেছে, যাতে তার এই জেদি পিচ্চি বউটার অভিমান চোখের পলকে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। উজান ধীরে পায়ে এগিয়ে গিয়ে সবগুলো রঙিন বক্স ঠিক মৌয়ের চোখের সামনে হাজির করলো। চকলেটের চেনা সুবাস পেয়ে মৌ আচমকা চমকে চোখ তুলে তাকালো, কিন্তু পরক্ষণে উজানের দিকে তাকিয়ে আবারও নিজের মুখটা শক্ত করে নিল। কোনো কথা বলল না। উজান বিছানার তার একদম কাছাকাছি গিয়ে হাঁটু গেড়ে বসল। পিচ্চি, ওই পিচ্চি, পিচ্চি, সরি আমার আম্মুর লক্ষ্মী বৌমা, প্লিজ এবার একটু কথা বলো, আর কখনো এমনটা হবে না, প্রমিস। মৌ উজানের মুখে আম্মুর লক্ষ্মী বৌমা শুনেও নিজের জেদ বজায় রাখল। সে আগের মতো গাল দুটো ফুলিয়ে উজানের দিকে পেছন ফিরে উল্টে বসে পড়ল। তবে তার চোখের কোণে তখন নোনা জল চিকচিক করছে। মনে হচ্ছে একটু নাড়া পেলেই বুঝি এখনই শ্রাবণের ধারার মতো গাল বেয়ে গড়িয়ে পড়বে। উজান এবার বিছানায় সরে গিয়ে সরাসরি মৌয়ের মুখোমুখি হয়ে বসল। মৌয়ের নরম ফর্সা হাত দুটি জোর করে নিজের শক্ত হাতের তালুর ভাঁজে নিয়ে অত্যন্ত ফিসফিসানো আকুল স্বরে আওড়ালো, এই পিচ্চি, এভাবে চুপ করে থাকো না প্লিজ, কথা বলো না আমার সাথে। এই দেখো তোমার জন্য চকলেট, আইসক্রিম, চিপস সব এনেছি, তবুও কি কথা বলবে না আমার সাথে? আমি তো নিজে থেকে সরি বললাম, তবুও এভাবে গাল ফুলিয়ে বসে থাকবে? বলা মাত্র মৌ তড়িৎ গতিতে উজানের হাত থেকে নিজের হাত দুটো টেনে সরিয়ে নিল। সে নিজের বড় বড় চোখ দুটো দিয়ে উজানের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে ঝাঁকিয়ে প্রতিবাদ করে উঠল, সরি কিসের সরি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন আমাকে এই দুটো চকলেট, আইসক্রিম আর চিপস এনে দিলে আমি আমার সব কষ্ট ভুলে যাব? আপনি আমার সাথে জীবনেও আর কথা বলবেন না। আপনি কেন ওই কলেজের শাকচুনিটাকে ওভাবে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেছিলেন? মৌ উজানের মুখে নিজের সাবেক প্রেমিকার নাম শাকচুন্নি শুনে আর মনের ভেতর চেপে রাখা হাসিটা আর ধরে রাখতে পারল না। সে ফিক করে হেসে দিল। তারপর তড়িৎ গতিতে এগিয়ে গিয়ে মৌকে এক ঝটকায় কোলে তুলে নিজের মুখোমুখি বসিয়ে দিল। মৌ কিছু বুঝে ওঠার আগে উজান তার মুখের ওপর এসে পড়া এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিল এবং বিছানার পাশ থেকে একটা ক্লিপ নিয়ে পরম যত্নে মৌয়ের চুলগুলো উঁচু করে একটা সুন্দর খোপা বেঁধে দিল। খোপা বাঁধা শেষ করে উজান মৌয়ের নাকের ডগায় একটা মৃদু টোকা দিয়ে বলল, পিচ্চি, ইদানিং তুমি কিন্তু বড্ড অলস হয়ে যাচ্ছ। এত সুন্দর সিল্ক চুলগুলোর এই 12টা বাজিয়েছ কোন সাহসে শুনি? রোজ সকালে আমি নিজে তোমার এই চুলগুলো বেঁধে দিই, তবুও একটু চুলগুলো ক্লিন রাখতে পারো না? নাকি এখন থেকে তোমার চুল ক্লিন রাখার দায়িত্ব আমাকে নিতে হবে? মৌ উজানের এই বেমাক্কা বকা আর চতুরতা দেখে রাগে আরও লাল হয়ে গেল। সে উজানের কোল থেকে নেমে বুক লম্বা করে নিজের ছোট ছোট হাত দিয়ে দুটো কিল বসিয়ে দিল। আপনি অনেক খারাপ। আপনি আমার অভিমান না ভাঙিয়ে উল্টে এখন আমাকে অলস বলে বকা দিচ্ছেন। থাকবো না আমি আপনার সাথে, চলে যাব আমি এখান থেকে। থাকতে পারবে আমায় ছাড়া? থাকতে পারবো না বলেই তো এমন করছেন। যেদিন সত্যি সত্যি চলে যাব সেদিন ঠিকই বুঝবেন।
উজান আর প্রত্যুত্তরে আর কোনো কথা বলল না। সে জানে এই পিচিটাকে মুখের কথায় শান্ত করা যাবে না। উজান বেশ কিছু সময় গভীর চোখে মৌয়ের ওই নিষ্পাপ মুখখানার দিকে তাকিয়ে রইল। তারপর বিছানায় রাখা বক্সগুলো থেকে মৌয়ের সবচেয়ে প্রিয় চকলেট আইসক্রিম বের করলো। তারপর আইসক্রিমটা একদম মৌয়ের মুখের সামনে ধরল। প্রিয় আইসক্রিমের চোখের সামনে দেখা মাত্র মৌয়ের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠতে চাইল। তবে সে পরক্ষণে নিজেকে সামনে নিয়ে নিজের জেদ বজায় রাখল। আইসক্রিমটা নিজের হাতে নিল না। উজান মৌয়ের এই কাণ্ড দেখে মনে মনে নিঃশব্দে হাসল। মৌ যদিও তার পরও অভিমান করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রইল, কিন্তু আইসক্রিমের চেনা সুবাস পেয়ে ইতিমধ্যে তার জিভে জল চলে এসেছে। মৌয়ের এই লোভ সামলানোর চেষ্টা দেখে উজান এবার খানিকটা তার কানের কাছে ঝুঁকে পড়ল। অত্যন্ত নিচু ফিসফিসানি স্বরে আলো, কি হলো মিসেস চৌধুরী, আপনি কি নিজে থেকে এটা খাবেন নাকি আমি নিজেই? উজানের কথা শেষ হওয়ার আগে তড়িৎ গতিতে উজানের হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিল মৌ। তারপর মুখ বাঁকিয়ে নিজের মনে গপ গপ করে আইসক্রিম খেতে লাগলো। উজান এবার শব্দ করে হেসে দিল। মৌ উজানের হাসির দিকে পাত্তা না দিয়ে চোখ মুখ কুঁচকে পরম তৃপ্তিতে আইসক্রিম খাওয়ার ব্যস্ত হয়ে পড়ল। তবে পুরোটা সময় উজান কিন্তু এক পলকের জন্য চোখ সরালো না। তার গভীর দৃষ্টিটা স্থির হয়ে লেপ্টে রইল কেবল তার এই অবুঝ পুচকে বউটার ওপর। হঠাৎ মৌ বলে উঠে, আই লাভ ইউ প্রফেসর সাহেব। উজান মৌয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। তার কপালে লেপ্টে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে ফুঁ দিল। মৌ আইসক্রিম খেতে খেতে এক পলক তাকালো। অর্ধপর উজান ভ্রু যুগল কুঁচকে জিজ্ঞাসা করলো, চকলেট আইসক্রিম চিপস এনে দেওয়ার জন্য বললে? মৌ খিলখিল করে হাসল। ঠোঁটের চারিদিকে লেগে থাকা আইসক্রিম উজানের শার্টে মুছে উত্তর দিল, হাই আল্লাহ, এই মেয়ে দেখি সামান্য চকলেট আইসক্রিমের জন্য